যারা এই থাম্বনেলটি দেখে বিভ্রান্ত হয়েছেন এবং ভাবছেন যে বুড়ো মানুষ ডক্টর ইউনূস কিভাবে আরেকজন বুড়ো মানুষ ট্রাম্পের উপরে গ্যাস মেরে দিলেন, তারা আশাহত হবেন। মানে আপনারা যে প্রতীকী গ্যাস ভেবেছেন সেই রকম গন্ধওয়ালা গ্যাসের কথা এখানে হচ্ছে না, কিন্তু সত্যিকারে হচ্ছে মিথ্যাচার, বাটপারি, ভুয়া তথ্য দেওয়ার যে দুর্গন্ধ এরা ছড়াচ্ছে সেটা নিয়ে আজকে আলাপ করব। প্রিয় দর্শক, আমরা আজকে আলাপ করব তথাকথিত মার্কিন সাম্রাজ্যবাদের সাথে বাংলাদেশি সাম্রাজ্যবাদের প্রেম প্রীতি নিয়ে। আমাদের বিডা চেয়ারম্যান সম্প্রতি ফেসবুকে একটা বিশাল স্ট্যাটাস প্রসব করেছেন। তিনি একই সাথে বিডা এবং ব্যবজা দুটার চেয়ারম্যান। তাকে বিদেশ থেকে ধরে নিয়ে আসা হয়েছে ডক্টর ইউনূসের পোস্টার বয়, এবং তিনি দেশ ও জাতির উন্নয়নে অনেক কিছু করছেন। অধিকাংশ ক্ষেত্রে ফেসবুকে খোঁচাখুচিটাই বেশি করছেন। তো আজকে তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন, মানে আজকে বলতে যখন আমি ভিডিওটা রেকর্ড করছি। আসুন আগে আমরা দেখে নেই তিনি ট্রাম্প প্রশাসনের সাথে কি চুক্তি করে বাংলাদেশকে একটা মধুর জায়গায় নিয়ে গিয়েছিলেন, সেটা নিয়েই বিস্তারিত আলাপ হোক। আশিক চৌধুরী লিখেছেন, বাংলাদেশ সরকার আজকে ট্রাম্পের নতুন এনার্জি এক্সপোর্ট ম্যান্ডেটের উপর ভিত্তি করে একটি ল্যান্ডমার্ক এগ্রিমেন্ট সাইন করেছে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর আমরাই প্রথম দেশ যারা এই ধরনের কোনো ডিল সাইন করলাম। ট্রাম্পের ড্রিল বেবি ড্রিল স্লোগানটা বেশ পপুলার ছিল, সেটাকে ধরে তিনি এটা করেছেন। এবং এটা কি, তিনি কিছু গ্যাস আমদানি করার জন্য গিয়েছেন। কোথায় গিয়েছেন সেটা তারা এখানে বলছেন, একটা উদ্ভট কোম্পানির সাথে গিয়েছেন। আমরা সেই উদ্ভট কোম্পানির কথা আমরা একটু পরে বলবো, কিন্তু মূল স্ট্যাটাসটা আরেকটু পড়তে চাই। কিন্তু এই সাইনিংয়ের গুরুত্ব অন্য জায়গায়। কি জায়গায়? ইকোনমিক ডিপ্লোমেসির অ্যাঙ্গেল থেকে ট্রাম্প সরকারের স্টাইল খুবই ডিফারেন্ট। তারা অনেক বেশি ব্যবসা বাণিজ্য করতে চায় এগুলো, তারা জাত ব্যবসায়ী, আতের টাইপের লোকজন এসব বলেছেন। বলার পরে বলছেন যে আমরা যখন ট্রাম্পের কাছে যাব, গিয়ে বলবো বাংলাদেশ কিন্তু তোমাদের প্রথম পার্টনার ছিল। তারা আমেরিকা ফার্স্টের সাথে আমাদের বাংলাদেশ ফার্স্ট, আমাদের জন্য বাংলাদেশের সাথে কি জন্য, আমাদের জন্য বাংলাদেশের ইন্টারেস্ট ফার্স্ট। কি আবেগী কথাবার্তা। এবং তারপরে তিনি বলেছেন, অনেকের কাছে শুনি ট্রাম্প আসার পর নাকি সব শেষ হয়ে যাবে আমাদের। প্রথমত আমেরিকান ফরেন পলিসি খুব স্টেবল, সেটা হবে না। আর দ্বিতীয়ত, খুব খোঁচা দেওয়া একটা কথা, আমরা সৎ হতে পারি কিন্তু আমরা গাধা না। আশিক চৌধুরী, আপনি গাধা না, কিন্তু আপনি যদি মনে করেন আমরা গাধা, জনগণ গাধা, এবং আপনারা যা বলবেন তাই আমরা হজম করে যাব, তাইলে আমিও আপনাকে বিনয়ের সাথে বলি বাংলাদেশিরা গাধা না। গাধা না কারণটা কি? কারণ হচ্ছে আপনারা এতে যে উদ্ভট কোম্পানির সাথে ব্যবসা বাণিজ্য করার কথা বলছেন, সেটা আসলে কারা এটা আমরা দেখি। এই কোম্পানির নামও তো আমার মনে থাকে না, আর্জেন্ট এলএনজি। আর্জেন্ট এলএনজি, প্রিয় দর্শক, আর্জেন্ট এলএনজি কি, এই চুক্তিটা কি আছে? আর্জেন্ট এলএনজি হচ্ছে একেবারে নতুন একটা কোম্পানি, মানে এটা এখনো কাগজের কোম্পানি। এবং তারা যে চুক্তিটা করেছে আমাদের সাথে, এটা আসলে ঠিক চুক্তিও না, হেডস অফ এগ্রিমেন্ট। হেডস অফ এগ্রিমেন্ট মানে হচ্ছে অনেকটা এমওর মতো একটা সমঝোতা স্মারক। এটা আসলে মূল ব্যবসার কোনো চুক্তি না, এটা কোনো বাইন্ডিং, লিগাল বাইন্ডিং কারো উপরে না। এটা হচ্ছে আমি কেনার আগ্রহ প্রকাশ করেছি, ওরা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে, এতটুকু। এই কোম্পানিটা আসলে কি? এই কোম্পানিটা হচ্ছে 2030 সালে প্রথম গ্যাস রফতানি করবে। তারা জীবনে আজ পর্যন্ত গ্যাস রফতানি করে নাই। এই কোম্পানিটা ফরম্যাট হয়েছে 2023 সালের 11ই আগস্ট। মাত্র 1 বছর কয়েক মাস হচ্ছে, 23 সাল, হ্যাঁ 1 বছর কয়েক মাস হচ্ছে এই কোম্পানিটির জন্ম। এদের আমরা জানি যে আমাদের খুব একজন লেখক মহিউদ্দিন মোহাম্মদ, তিনি এটাকে একটু চুলচেরা বিশ্লেষণ করেছেন, তার স্ট্যাটাসে আছে। মহিউদ্দিন মোহাম্মদ কি বলছেন, তিনি স্ট্যাটাসটি দেখে বলেছেন, এই কোম্পানির বর্তমান স্ট্যাটাস নট ইন গুড স্ট্যান্ডিং, অর্থাৎ এটির আর্থিক অবস্থা ম্যানেজমেন্ট ভালো না। মানে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি খাতায় লেখা, এটা উনি বানিয়ে বলেন নাই। কিন্তু ট্যাক্স বকে আছে বা ফাইলিং বকে আছে, অথবা তারা ব্যবসা শুরু করে নাই, এই ক্ষেত্রেও কিন্তু নট ইন গুড স্ট্যান্ডিং দেওয়া থাকে। মানে তাদের যেহেতু কোনো ব্যবসা নাই, কিছুই করে না তারা, সুতরাং তারা ট্যাক্স দিচ্ছে না। মহিউদ্দিন মোহাম্মদ আরো বলছেন, আমেরিকায় বড় কোম্পানিগুলোর ট্রেডমার্ক থাকে, প্যাটেন্ট ও মার্ক অ্যাসেটের, এটা স্বাভাবিক, সবারই ট্রেডমার্ক থাকে। কিন্তু আমি মার্কিন ট্রেডমার্ক ডাটাবেস তন্ন তন্ন করে খুঁজলাম, এই আর্জেন্ট এলএনজির বিজনেস মার্কে কোনো রেজিস্টার্ড ট্রেডমার্ক নাই। অথচ আমার আমেরিকান বন্ধু আবুলের কোম্পানিরও ট্রেডমার্ক আছে। কত সত্য! কিন্তু একটা কোম্পানি, এটা আসলে কাগজে জন্ম হয়েছে, এটার সাথে এখনো তারা কিছুই এলএনজি এক্সপোর্টের বিষয়ে কিছুই করে নাই। 2030 সালে, প্রিয় দর্শক আপনারা যদি খেয়াল না করেন, এটা 2025 সাল, 5 বছর পরে তারা প্রথম এলএনজি রফতানি করবে। তাও আরো এই চুক্তির মধ্যে আছে, তারা যে পোর্ট থেকে দিবে ওই পোর্টও এখনো তৈরি হচ্ছে না। ওই পোর্ট যদি তৈরি হয় তাহলে সেখান থেকে তারা গ্যাস রফতানি করবে। ওকে,
এবং আশিক চৌধুরী বলছেন যে এটা হচ্ছে বাংলাদেশেরও প্রথম চুক্তি, আমেরিকারও প্রথম চুক্তি। বা এটা আমেরিকার চুক্তি না, এটা সরকারের কিছুই না, ট্রাম্পের কিছুই না, এটা কোনো একটা কোম্পানির সাথে করা। এটা অনেকটা হচ্ছে যে যদি এখন ধরেন আমেরিকার একটা কোম্পানি এসে আমাদের ঠাকুরগাঁওয়ের একটা কোম্পানির সাথে, কোম্পানি বা ধরেন একটা দোকানের সাথে বলে যে ভাই তোমরা কিছু মাল দিবা আমরা ওইখানে নিয়ে যাব, বা নওগাঁয় গিয়া যদি বলে ভাই তোমরা গাঁজা চাষ করে আমাদেরকে দিবা আমরা নিয়ে যাবো, এটার সাথে বাংলাদেশ সরকারের কিছুই না। কিন্তু আশিক চৌধুরী এমনভাবে এটা ফুলিয়ে পাপিয়ে বলছেন মনে হচ্ছে যে ট্রাম্প সরকারের সাথে এটা একটা বিরাট চুক্তি তারা করে ফেলেছেন। এবং এইটা মানে এই আশিক চৌধুরী মার্কা মানুষ, ডক্টর ইউনূস সহ এরা হচ্ছে মিডিয়া ম্যানিপুলেটর। এরা খুব চমৎকারভাবে মানুষকে বিভ্রান্ত করতে পারে, কথার মারপেচের মধ্যে রাখতে পারে। এবং এটার প্রমাণ দেখেন, মানে একেবারে বাংলাদেশের, আমি কোথাও একটা স্ক্রিনে দেখাবো, বাংলাদেশের মিডিয়া তোলপাড়, মানে সবগুলা পত্রিকায় বিশাল আকারে নিউজ করে ফেলেছে এটা নিয়ে। এটা মহা কিছু। এটা এমন একটা কোম্পানির সাথে করেছেন, সেই কোম্পানি ভুয়ার কাছাকাছি, এদের রেজিস্টার্ড ট্রেডমার্ক নাই, এদের অবস্থা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে এখন নট ইন গুড স্ট্যান্ডিং অবস্থায় আছে। সেই কোম্পানির সাথে, যেটা আসলে কোম্পানিও না, সেটার সাথে করেছেন। এখন কথা হচ্ছে যে কেন তারা এই ধরনের একটা চুক্তি এদের সাথে করলেন। এদের সাথে এই চুক্তিটা করলেন কারণ হচ্ছে এই কোম্পানি যেটা আছে, এই কোম্পানি হয়তো একেবারেই নতুন, তারা কোথাও থেকে টাকা পয়সা জোগাড় করতে পারছে না। মার্কিন যুক্তরাষ্ট্রে বা পশ্চিমা বিশ্বে আপনি যখন একটা নতুন কোম্পানি করবেন, আপনার যখন ফান্ডিং এনাফ থাকবে না, তখন ফান্ড রেজ করতে হয়। সেটা আপনি ভেঞ্চার ক্যাপিটালিস্ট, ভেঞ্চার ইনভেস্টরদের কাছ থেকে নিতে পারেন, ব্যাংকের কাছে যেতে পারেন, এবং ওরা তখন জিজ্ঞেস করবে ভাই তুমি যে ব্যবসা করবা তোমার টাকা দিব, তোমার ব্যবসার তো কোনো লক্ষণ দেখি না। তখন এই ধরনের এগ্রিমেন্টগুলো দেখা যায় না, এই যে দেখেন বাংলাদেশ সরকার আমাদের কাছ থেকে কিনবে, অমুক কিনবে, তমুক কিনবে, এইগুলো দেখাইলে তখন ব্যাংক বা ইনভেস্টর যে কোম্পানিগুলো আছে, ইনভেস্টমেন্ট কোম্পানিগুলো তখন একটু সাহস পায় যে না, তাহলে এরা তো সত্যি ব্যবসা আছে। এইটা করার জন্য এই কোম্পানির সাথে, এই আর্জেন্টের সাথে এই চুক্তিটা, চুক্তিও না ঠিক, এটা মানে এমও টাইপের যে জিনিসটা হয়েছে এটা সাইন করা হয়েছে। এটা পরিষ্কারভাবে এক ধরনের ওই কোম্পানির ফেভারে এক ধরনের বাটপারি টাইপের কাহিনী। আমি জানতে চাই, আমি মনে করি এটা তদন্ত করে দেখা উচিত এখানের মধ্যে আশিক চৌধুরীর কি স্বার্থ আছে। এই কোম্পানিতে কি আসলে বাংলাদেশিদের কোনো মালিকানা আছে? এটা কি কোনো শেল কোম্পানি, নাকি এই কোম্পানি থেকে কোনো ধরনের সুযোগ সুবিধা পাওয়ার সম্ভাবনা আছে আশিক চৌধুরী বা ডক্টর ইউনূসের প্যানেলের অন্য কোনো লোকজনের? কারণ এই কোম্পানিকে সুবিধা দেওয়া ছাড়া এবং এই মিডিয়া হাইপ তোলা ছাড়া এটা আসলে বাস্তবে কিছু হবে না। উনি বলছেন যে ট্রাম্পকে গিয়ে বলবো তোমার সাথে আমার প্রথম চুক্তি হচ্ছে, মানে ট্রাম্পকে এরা এত ভয় পাচ্ছে। যাই হোক, সেই ভয় পাক তারা, কিন্তু 2030 সালে যে এলএনজি এক্সপোর্ট হবে, 2030 সালে কি ট্রাম্প ক্ষমতায় থাকবে? আপনারা কি জানেন যে প্রেসিডেন্টের মেয়াদ মার্কিন যুক্তরাষ্ট্রে 5 বছর না 4 বছর? ট্রাম্প তো তখন ক্ষমতায় থাকবে না তো, এবং সেটা কোন একটা কোম্পানির সাথে আপনি করেছেন, এতে ট্রাম্পের কি আসে যায়? গেল। এই জিনিসটা করার মূল কারণ একটা সন্দেহ হচ্ছে এই কোম্পানিকে কোন ধরনের সুযোগ সুবিধা দেওয়ার জন্য এটা করা হয়েছে, এটাকে মিডিয়া হাইপ তোলা হচ্ছে এবং এই কাহিনীটা করা হচ্ছে। দ্বিতীয় যে প্রশ্ন, আপনি যে এই চুক্তিটা ধরলাম, আপনি চুক্তি করলেন, আপনি ধরলাম যে আগামী মাসে এলএনজি চলে আসবে, কথার কথা। আপনি এই ধরনের একটা চুক্তি কি কম্পিটিটিভ কোনো বিডের মাধ্যমে করেছেন? এটা কি কোনো ওপেন টেন্ডার হয়েছে? এখানে কি অন্যান্য ইন্টারেস্টেড কোম্পানিগুলোকে আপনি আমন্ত্রণ জানিয়েছেন যে কারা কম দামে এখানের মধ্যে দিতে পারবে? সেটা আপনারা করেন না। এটা সুস্পষ্টভাবে দুর্নীতি। আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশে জরুরি জ্বালানি ব্যবস্থার একটা আইন ছিল, যে খুব দ্রুত তখন জ্বালানি লাগবে বলে এক ধরনের আইন করা হয়েছিল, এবং এই আইনে এই এত প্রসেস মেনটেন না করেও কিন্তু কেনা যেত। এটা সুস্পষ্টভাবে আগের সরকারের কিছু এনার্জির উপরে হাইপ ছিল, জরুরত ছিল এই দেশের, এটা হচ্ছে মূল ফোকাস ছিল তাদের, যার কারণে এটা আইন করা হচ্ছে। কিন্তু এটা এখন বলবৎ না, এখন আপনাকে যদি আনতে হবে, কারণ এখন মোটামুটি এনার্জিতে আমরা এক ধরনের কম প্রেশারের মধ্যে আছি। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওপেন টেন্ডার করতে হবে। যে ওপেন টেন্ডার না করে কোনো ধরনের অন্যান্য কম্পিটিশনের লোকজনকে আপনারা কোনো ধরনের সুযোগ না দিয়ে আপনারা হঠাৎ করে একটা চুক্তি করে ফেললেন, এখানের মধ্যেও কিন্তু সম্ভাব্য দুর্নীতি এবং ব্যাপক টাকা পয়সার একটা লেনদেনের সম্ভাবনা আছে, যেটা আবার ওই মার্কিন যুক্তরাষ্ট্রের তথাকথিত 5 বছর পরের কোম্পানিটার পক্ষে যাচ্ছে। এই দুইটার বাইরে আশিক চৌধুরী বলছেন যে তিনি এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা বিরাট চুক্তি করে ফেলেছেন, এইটাই প্রথম চুক্তি। এটা কিন্তু সত্যি কথা নয়। সত্যি কথা নয় এই কারণে, হ্যাঁ, এটা ট্রাম্পের শপথ নেওয়ার পরে প্রথম চুক্তি হতে পারে, কিন্তু 2024 সালে এদেরকে যারা ক্ষমতায় এনেছেন তার যে মূল খেলোয়াড় ছিলেন পিটার হাস, মার্কিন যুক্তরাষ্ট্রের তখনকার অ্যাম্বাসেডার, এবং বর্তমানে যিনি অ্যাক্সিলারেটেড এনার্জির স্টাফ হিসাবে বাংলাদেশের দায়িত্বে আছেন, মানে উনি বলছেন যে ভাই এখন আমার টাকা পয়সা দে, অনেক খেলা তো করলি, তোরা করলি, এটা হচ্ছে গিয়ে মূল কথা। কি ওনারা এখানে অ্যাক্সিলারেট এনার্জি
দায়িত্ব দিয়েছে, তাদের সাথে তিনি একটা এলএনজি ক্রয় চুক্তি হয়েছে এই বছরের নভেম্বরের, খুব সম্ভবত 8 তারিখে, নভেম্বরে না, জানুয়ারির 8 তারিখে পেট্রোবাংলা যুক্তরাষ্ট্র থেকে 3.36 মিলিয়ন মেট্রিক ব্রিটিশ থার্মাল ইউনিট পরিমাণ তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন করেছে। বাজার মূল্য থেকে প্রতি এককে $2.5, $2.5 করে বেশি মূল্যে এই ক্রয়াদেশ দেওয়া হয়েছে। এই $2.5 ভাগাভাগি কারা করছেন, কেন করছেন, কিভাবে করছেন, এগুলো কিন্তু ভবিষ্যতে তদন্তের মধ্যে আসবে। সুতরাং দেখা যাচ্ছে যে অলরেডি একটা চুক্তি করা হয়েছে $2.5 উপরে দিয়ে, এবং এই নতুন যে চুক্তিটা করা হচ্ছে এটা আসলে কত দামে করা হচ্ছে এটা আশিক চৌধুরী আমাদেরকে বলেন নাই। তিনি শুধুমাত্র সবাইকে দেখাচ্ছেন ভাই ট্রাম্প আমাদের মারবে না, এই যে একটা চুক্তি করে নিয়ে এসেছে, কিন্তু সেই চুক্তি করতে গিয়ে কত টাকা বেশি দেওয়া হয়েছে এই বিষয়টা পরিষ্কার না। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আশিক চৌধুরী এই চুক্তি করার কে? আশিক চৌধুরীর অফিসিয়াল দায়িত্বটা কি? আশিক চৌধুরীর অফিসিয়াল দায়িত্ব, তাকে বিদেশ থেকে উড়িয়ে নিয়ে আসা হয়েছে, ওইখানে উনি একটা সেমি গুরুত্বপূর্ণ কাজকর্ম করতেন ফাইন্যান্সিয়াল সেক্টরে। আমরা খুশি হয়েছিলাম যে একটা দেশপ্রেমিক লোক হয়তো দেশপ্রেমের তাড়নায় এসেছেন এবং সাহায্য করার চেষ্টা করছেন, কিন্তু এই ঢাক ঢাক গুড় গুড় ফুসফুস চুক্তিগুলো দেখে এখন কিন্তু ভুল কুচকে যাচ্ছে। যে যেটা হয় বিদেশ থেকে কেউ আসলে বলে হয় উনি অনেক বেতনের চাকরি ছেড়ে বাংলাদেশে এসেছেন, উনি দেশের সেবা করতে চান, মানে এই মুখস্থ একটা রিভার্স ব্রেন ড্রেনের গল্প আমরা অনেকদিন ধরে শুনছি। ইনি অনেক বেতনের চাকরি ছেড়ে বাংলাদেশে এসে শুধুমাত্র বেতনের উপরে টিকে আছেন, নাকি এইসব চুক্তির মাধ্যমে কিছু একটা হচ্ছে? এই প্রশ্নগুলো কিন্তু করা অযৌক্তিক না। এই জিনিসগুলোকে আরো স্বচ্ছতার সাথে আরো পরিষ্কারভাবে তুলে ধরা দরকার। আচ্ছা যাই হোক, ওনাকে আনা হয়েছে বেজার চেয়ারম্যান হিসেবে। প্রথমে বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি বেজা এক্সিকিউটিভ চেয়ারম্যান তিনি, কিন্তু তাকে প্রথমে আনা হয়েছিল বিডাতে। বিডা কি? বিডা হচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি। এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসাবে আনা হয়েছিল বিডাতে। উনি কথাটা খেয়াল করেন, ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, ওনারা ইনভেস্টমেন্ট আনবেন, বিনিয়োগ আনবেন। বিদেশ থেকে যে কোম্পানিগুলো আসতে চায়, বিদেশ থেকে যারা আসতে চায় তাদেরকে ওনারা বিনিয়োগের সুযোগ সুবিধা করে দেবেন, এটা হচ্ছে তার সোল দায়িত্ব। মানে টাকা আনাটা হচ্ছে ওনার দায়িত্ব। তো উনি কি করেছেন আমরা পত্রিকায় দেখেছি, অ্যাট্রাক্ট করার তুলনায় 71% শতকরা 71% গত বছরের তুলনায় বৈদেশিক বিনিয়োগ এই দেশ থেকে চলে গেছে। এই হচ্ছে ওনার সাকসেস। 71% মানে তো প্রায় সবই চলে যাচ্ছে। এই পরিমাণ সাকসেসের পরেও ওনাকে কিন্তু বেজায় দেওয়া হয়েছে। বেজা কি? বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি। বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি হচ্ছে অর্থনৈতিক অঞ্চল করা হবে। বিগত সরকার এরকম 100টা অর্থনৈতিক অঞ্চল করার একটা পরিকল্পনা করেছিলেন শেখ হাসিনার সরকার। কারণ সবাই কাজের জন্য ঢাকায় আসা শুরু করছে, সবাই এখানে এসে ভিড় করছে, এবং বিশেষ করে ঢাকা চট্টগ্রামের বাইরে অন্যান্য জায়গার লোকজনের কাজের সুযোগ সীমিত কমে আসছে, ইন্ডাস্ট্রি নাই। কারণ আমাদের অধিকাংশ লোকজন কৃষির উপরে নির্ভর করছে। তারপরে যখন কৃষিটা ফেল করে তাদেরকে ঢাকায় এসে গার্মেন্টসে বা অন্যান্য কারখানায় কাজ করা ছাড়া কোনো কিছু করার উপায় থাকে না। সুতরাং 100টা অর্থনৈতিক অঞ্চল করা হয়েছিল, যেটা সারা বাংলাদেশের 64 জেলার বিভিন্ন জায়গায় থাকবে, যাতে করে ধরেন উত্তরবঙ্গের মানুষটা, তাকে আর কিন্তু যমুনা সেতু পার হয়ে এখানে আসতে হবে না, সে ওইখানেই কাজ করতে পারবে। খুলনার লোকটা ওইখানে কাজ করতে পারবে, বরিশালের লোকটা তার এলাকায় কাজ করবে, ফেনীর লোক, চট্টগ্রামের লোক, সিলেটের লোক, সুনামগঞ্জের লোক তাদের এলাকায় কাজ করবে। এই ছিল অর্থনৈতিক অঞ্চল, সব জায়গায় ছোট ছোট অর্থনৈতিক অঞ্চল তৈরি করার একটা দূরদৃষ্টি সম্পন্ন পরিকল্পনা। তো আমাদের এই নতুন বেজা চেয়ারম্যান বা এক্সিকিউটিভ চেয়ারম্যান সাহেব আসার পরে কি হয়েছে, এই প্রজেক্টটা তারা বাতিল করে দিয়েছেন। তো আপনাকে দেওয়া হলো অর্থনৈতিক অঞ্চলের দায়িত্ব, অর্থনৈতিক অঞ্চল বন্ধ করে দিলেন। আপনাকে দেওয়া হলো ফরেন ইনভেস্টমেন্ট আনার দায়িত্ব, 71% বাদ দিয়ে দিলেন। দিয়ে আপনি কোথায় গেছেন? ট্রাম্পের শাসন আমলে প্রথম চুক্তি করতে গেছেন। এই চুক্তিটা করার অথরিটি কি আপনার আছে? আপনার নাই। এটা পেট্রোবাংলার দায়িত্ব। পেট্রোবাংলাকে না জানি আপনি নিজে কি ধরনের একটা চুক্তি করে আসলেন আমি জানি না, কিন্তু এটা খুব ভয়ঙ্কর ধরনের ক্ষমতার অপব্যবহার, আপনার ব্যক্তি স্বার্থ, বা আপনাকে যারা নিয়োগ দিয়েছেন, আমি জানি না এখানের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই আমাদের ডক্টর ইউনুস এবং তার অন্য কেউ জড়িত কিনা, তাদের ব্যক্তি স্বার্থের একটা প্রশ্ন এখানের মধ্যে রয়েই যাচ্ছে। সো এর বাইরে এই মুহূর্তে বলার কিছু নেই। এই ধরনের ভুয়া চুক্তি করে মিডিয়া হাইপ তৈরি করা থেকে আপনারা বিরত থাকবেন, এটা আমরা আশা করি। এবং রাষ্ট্রীয় যত চুক্তি হবে সরকারের অন্যান্য জায়গার সাথে, আপনারা বলবেন শেখ হাসিনার সময় তো চুক্তি হয়েছে ভাই, তখন তো এগুলো নিয়ে প্রশ্ন করে না। ভাই তখন প্রশ্ন করবো না, আপনাদেরকে প্রশ্ন করলাম, কারণ তখন করি নাই বলে
এখন আপনারা ওইটা বলে আপনারা ক্ষমতায় এসেছেন। এখন আপনারা যদি বলেন না শেখ হাসিনার সময় কিন্তু সংসদে আলোচনা হয় না, এটা প্রমাণ দিয়ে বলতে হবে আপনাদেরকে। এখন পার্লামেন্ট নাই, সুতরাং আপনাদেরকে জনগণের সামনে এই চুক্তিগুলোকে পরিষ্কার করতে হবে, স্বচ্ছ করতে হবে, বলতে হবে, এবং সেগুলো কার্যকর চুক্তি হইতে হবে। 5 বছর পরের কোন এক কোম্পানি ও যদি টিকে, ও যদি হয়, তারপরে আপনারা দিবে, এইটা দিয়ে আপনি ট্রাম্পকে খুশি করে ফেলাবেন। আপনি ঠিকই বলেছেন যে ইউ আর নট ফুল, আপনারা ফুল না, আপনারা ধুরন্ধর চালাক। বাট উই আর অলসো নট ফুল। বাংলাদেশের জনগণও কিন্তু বোকা নয়। কথাটা যদি মনে রাখেন, ভবিষ্যৎ আপনাদের সকলের জন্য ভালো হবে। ভালো থাকবেন। কথা হবে অন্য পর্বে দর্শকবৃন্দ, অন্য কিছু নিয়ে।